ওটাই তো বললাম যে এক একটা প্রতিষ্ঠানে পাবেন, আপনি ফিজিক্যালি ডাকতে পারে, অনলাইনে ডাকতে পারে, এটা তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? হ্যাঁ, ইংলিশে না, যে আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ডিল করলে সে তো ইংলিশে কথা বলতেই পারে, স্বাভাবিক। আপনি ইংলিশ প্র্যাকটিস করেন, সেটাই তো বললাম যে আপনি তো সময় কোশ্চেন হয় না, কোশ্চেন হয় না, আপনি আগে স্পিকিংটা ডেভেলপ করেন। ঠিক আছে? কোশ্চেন হয় না, আপনি রেগুলার কনভারসেশন গুলাই মনে করেন। ইংলিশে সবচেয়ে বেশি সমস্যা কি জানেন? জিহ্বার জড়তা। কোন শব্দ কেমন উচ্চারণ করবো এটা হয় না। আমাকে বলি, এখন আপনি যেটা করবেন, আপনি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এই রিডিং পড়ার অভ্যাস করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা স্কুল লাইফে যেটা করিনি কখনো। স্কুল লাইফে কি করতে হইতো, ধরেন যে প্যাসেজটা আমি পড়তেছি ওটা জোরে পড়া, আমরা সব মনে মনে পড়ি। মনে মনে পড়লে যেটা হয়, জিহ্বার জড়তা কাটে না। একটা শব্দ আসলে কিভাবে প্রপার প্রোনাউন্স করা উচিত, এটা জোরে না পড়লে হবে না। আপনি যেটা করতে পারেন, এখন বিভিন্ন গল্পের বই আপনি পিডিএফ বের করে নিতে পারেন। ঠিক আছে? নিয়ে আপনি বোঝার দরকার নেই, আগে রিডিং পড়েন। রিডিং কেমন আপনি ফ্লুয়েন্টলি পড়তে পারেন। রিডিং পড়া যদি আপনি ইমপ্রুভ করতে পারেন, তাহলে আপনার জিহ্বা জড়তা কেটে যাবে। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো লিসেনিং। আপনি শুনতেছেন কেমন, আপনার লিসেনিংটা ইমপ্রুভ করতে হবে। আপনি কনভারসেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লিসেনিং। ধরেন এই যে আপনাদের সাথে আমি কনভারসেশন করতেছি, আপনি কি বলতেছেন আমি যদি প্রপার ওয়েতে না শুনি বা না বুঝতে পারি, আমি কি অ্যান্সার দেবো এটাও ঠিক হবে না। ঠিক আছে? তো লিসেনিংটা ইংরেজির ক্ষেত্রে আরো বেশি কেন চ্যালেঞ্জিং, সেটা হলো আমরা যেভাবে ইংরেজি উচ্চারণ করি, ইংরেজরা উচ্চারণটা ওইভাবে করে না। ওদের উচ্চারণটা ডিফারেন্ট, অ্যাকসেন্ট আলাদা। তো ওই অ্যাকসেন্টে আপনি প্রথম দিকে ইউজ টু হবেন না, এটা হতে টাইম লাগে। এখন এটা হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি ইংলিশ সাবটাইটেল সহ মুভি দেখতে পারেন, সিরিজ দেখতে পারেন বিভিন্ন। এছাড়া আপনি, হ্যাঁ, পডকাস্ট দেখা যায়। আপনি বিশেষ করে আহ, খেলা যেগুলো হয় লাইভ, খেলা দেখতে ভালো লাগে অনেকে, খেলা দেখতে পারেন। হ্যাঁ, সিরিজ দেখতে পারেন। তো ওইগুলো কি হবে, লাউড শুনবেন। ধরেন খেলাধুলা যে যখন হয় কমেন্ট্রি, আপনি লাউড শুনবেন। কমেন্ট্রি শুনলে অনেক কিছু বোঝা যায়, কারণ ওই সিচুয়েশনটা বর্ণনা করে তো, কানেক্ট করা যায়। হুম, ফার্স্টই তো শুনতে হবে আপনার, তো ওরা তো স্লো বলবে না। আপনার লিসেনিং ইমপ্রুভ করতে গেলে ফার্স্টই শুনতে হবে। হ্যাঁ, আপনি বাংলা, আমি যেভাবে বলতেছি আমি ফার্স্ট বলতেছি না, আমি তো স্লো বলবো না, কিন্তু আপনি বুঝতে পারতেছেন কারণ আপনি এটাতে ইউজ টু। তো আপনার ওইটা ওইভাবে হবে, ওইটা আপনার ওইভাবে ইমপ্রুভ হবে, একদিনে হবে না এটা। 1 মাস 2 মাস যাবে, তখন আপনি বুঝবেন যে ও কি বলতে চাচ্ছে। ঠিক আছে? বডি ল্যাঙ্গুয়েজ, ঠোঁট নাড়ানো দেখেও অনেক কিছু বোঝা যায় তখন। বাংলা যদি আমি আপনার এখন শুধু মিউট করে এমনি ঠোঁট নাড়াই, আপনি বুঝে পারবেন যে আমি কি বলছি, কিভাবে বোঝেন? মানে আপনি ওইটা ফলো করছেন বা ফলো করে দেখতেছেন এই জন্য। আরে তো, হ্যালো, আসসালাম। আপনি রাজীব দাকে বলেন, অনলাইনে লিংক ওপেন আছে তো। তো এখন বিষয়টা হলো যে আপনার লিসেনিং ইমপ্রুভ না হলে এটা হবে না। এটা আপনার নিজেরই করতে হবে, এটা কেউ কাউকে ইমপ্রুভ করে দিতে হবে না। ধরেন ইংরেজি কি আমি প্রথম দিকে পারতাম বা ফ্লুয়েন্টলি কথা বলা যায়, তো এখনো কি ফ্লুয়েন্টলি খুব বেশি পারি না, কাজ চালানোর মতো পারি। বা ধরেন আপনি আপনার সাথে কনভারসেশন করতে বলতেছেন, মোটামুটি একটা লেভেলে আমি পারবো, কারণ সেটা আমার প্র্যাকটিস করতে 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 আস্তে আস্তে হয়েছে। তো এটা সবার ক্ষেত্রে সেম। ধরেন আপনার বাংলাও কি একবারে মানুষ বলা শেখে? আস্তে 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 আমরা বলা শিখছি, একটা দুইটা শব্দ করে বলা শিখছি। ইংলিশটাও সেম, কিন্তু এখন যেহেতু আমরা মোটামুটি একটা লেভেলে আছি, বা মোটামুটি আমার ইংরেজির বেসিক নলেজ গুলো আছে, বা কাজ চালানোর মতো কিছু ইংলিশ আমরা জানি, আর স্পিকিং এর কিছু সূক্ষ্ম কৌশল আছে। আপনার স্পিকিং এর উপরে দেখবেন ইউটিউবে কোর্স পাওয়া যায়। যে অনেক সময় কি হয়, ইংলিশ গুলাতে আমাদের প্রপার ওয়ার্ডটা মাথায় আসে না, যে কি এই ওয়ার্ডটা কি হবে। বাংলা হয়তো মনে করতে পারছি, ইংলিশে মনে করতে, ওই সময় একটু গ্যাপ দিতে হয়। দেখবেন কেউ কেউ ইউনো ইউনো বারবার বলে। কেন বলে জানেন? ওই সময়টা ভাবে যে ওই শব্দটা কি। হ্যাঁ, এটা কিন্তু একটা কৌশল। এটা একটা কৌশল, বাট আপনি স্মার্টলি আনতে পারছেন, ইউনো। হ্যাঁ, এর মধ্যে ভাবা হয়। ঠিক আছে? তো বেশি সময় তো লাগে না। তো এই স্মার্টনেস গুলো রপ্ত করলে আরো বেশি সহজ। আর ক্লায়েন্টের সাথে কনভারসেশন আসলে 90 to 95% ক্ষেত্রে চ্যাটেই হবে।
5% ভিডিও কলে আসে, তাও সময় না, খুব বেশি সময় কারণ নাই ওই চ্যাটে আপনার সাথে গল্প করবো ওই সময় নেই। ঠিক আছে, 90 to 95% আপনি চ্যাটেই পাবেন ম্যাক্সিমাম। তবে দরকার ইংলিশটা এই যুগে আপনি ভালো কিছু করতে গেলে, হ্যাঁ অবশ্যই দরকার। আহ, হ্যাঁ, এটা দরকার। এখন ওই ল্যাঙ্গুয়েজ আসলে আমাদের তো এখানে গ্রামারও তো মেনটেন করা লাগবে না বা মানা লাগবে না, আপনি জাস্ট, হ্যাঁ ওইটাই, ওইটা করার জন্য খুব বেশি কঠিন কিছু না। সেটাই তো বললাম, আপনি আগে রিডিং পড়েন, প্রত্যেকদিন 2টা প্যারাগ্রাফ আপনি লাউড পড়বেন, জিহ্বার জড়তা কাটানো। ওই যে কোন শব্দ বলতে গেলে মানে স উচ্চারণ হবে না স উচ্চারণ হবে, ওটা হয় না। তো ওটা জিহ্বার জড়তাটা কাটাতে হবে, আপনি যখন রিডিং পড়বেন তখন ওটা আস্তে আস্তে কাটবে। হ্যাঁ, হ্যাঁ, তো ওইটা আস্তে আস্তে হবে। কারণ অনেক শব্দ হয়তো বলতে গেলে উচ্চারণ ভুল হয়ে যেতে পারে। যাক, এখন আমরা কাজ শুরু করি। তো গতদিন আমরা ব্লগ কমেন্টিং এর সাইট সার্চ দেখছিলাম, তাই না? এখন আপনার হচ্ছে আজকে আমরা এটা কিভাবে সাবমিট করে সেটা দেখবো, ঠিক আছে? বা ব্লগ কমেন্ট কিভাবে আমরা কমপ্লিট করবো বা কিভাবে সাবমিশনটা হবে বা কিভাবে ব্যাকলিংক হবে সেই জিনিসটা। তো এইটা করার জন্য প্রথমত আমরা একটা কাজ করব, রেগুলার যে ব্রাউজারে কাজ করি এই ব্রাউজারে আমরা কাজ করব না, ঠিক আছে? আমরা একটা আলাদা ব্রাউজার বানাই নেব। এখানে জাস্ট ক্লিক দিব। আপনারা ক্রোম প্রোফাইল বানাতে পারেন বা ব্রাউজার একটা নতুন কাস্টম বানাতে পারেন, আমি জানি। তারপরে আমরা একবার দেখাই, অ্যাড ক্রোম প্রোফাইল থেকে একটা প্রোফাইল বানাবো। কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, এখানে কোনো জিমেল সাইন ইন করার প্রয়োজনীয়তা নাই, ঠিক আছে? এটা অ্যাকাউন্ট বাদেই করবেন। দিয়ে এখানে এটা নাম দেবেন হলো ভিপিএন, মানে আমরা একটা ব্রাউজার বানাবো যেটা ভিপিএন দিয়ে হবে, বা এখানে আমরা ভিপিএনটা ইউজ করব। কারণ আমরা ব্লগ কমেন্টিং এর ক্ষেত্রে যখন কমেন্ট গুলা সাবমিট করবো ওই সমস্ত প্ল্যাটফর্মে, তখন ওই সাবমিশনে মানে এটা তো ওই যে ওনার ওয়েবসাইটে তার ড্যাশবোর্ডে কিন্তু জমা হবে আবার কমেন্ট গুলা, তাই না? ওর ড্যাশবোর্ডে গিয়ে জমা হবে যে আপনার ওয়েবসাইটে অমুক ব্যক্তি এই কমেন্ট করছে। And উনি ওইটা দেখবে যে এই কমেন্টটা উনি অ্যাপ্রুভ করবে নাকি করবে। উনি অ্যাপ্রুভ করে দিলে কমেন্টটা ভিজিবল হবে বা ওইখানে ব্যাকলিংকটা তখন কাউন্ট হবে। অ্যাপ্রুভ না করে যদি ডিলিট করে দেয় তাহলে আর ওইটা আমার শো করবে না, বা ওই ব্যাকলিংকটা তখন আর কাজ করবে না। তো এখন যেটা হয় যে ওয়েবসাইটের ওনাররা এটা কিন্তু দেখতে পারে যে এই কমেন্টটা কোন জায়গা থেকে করা হয়েছে, আইপি লোকেশন সে যদি চাই দেখতে পারে যে কমেন্টটা কোন দেশ থেকে করা, কোথা থেকে করা। তো এখন ধরেন আমরা কমেন্টটা এমন ভাবে করব যেন আমরা আমেরিকা থেকে করতেছি বা আমরা একজন আমেরিকান। তো যদি সে দেখে আমি আমেরিকান হিসেবে কমেন্ট করতেছি বাট আইপি লোকেশন বাংলাদেশ, সে কমেন্ট কিন্তু রাখবে না। দ্বিতীয়ত এখানে আরো একটা ভয় আছে, সেটা হলো ম্যাক্সিমাম ব্লগ ওনার বা ওয়েবসাইট ওনাররা জানে যে বাংলাদেশে প্রচুর পরিমাণে ডিজিটাল মার্কেটাররা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে যারা ব্যাকলিংকের কাজ করে। সো ওইটা দেখে তারা বোঝে যে এটা একটা প্রমোশনাল বা এটা উদ্দেশ্য প্রণোদিত একটা ব্যাকলিং করার উদ্দেশ্যে আমার ওয়েবসাইটে কমেন্টটা করা হয়েছে। তো এটাও অনেক সময় ওই ব্যাকলিং গুলা বা ওই কমেন্ট গুলা অ্যাপ্রুভালের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তো এই রিস্ক আমরা নেব না, এই জন্য ভিপিএন কানেক্ট করে দিব। মনে হবে আমি আমেরিকা থেকেই কমেন্ট করতেছি, কারণ ভিপিএন কি করবে আপনার আইপি লোকেশন চেঞ্জ করে দেবে। আপনি বাংলাদেশে বসে থাকলেও আপনার আইপি লোকেশন হয়ে যাবে আমেরিকা। তো তখন যেটা হবে, আমার কমেন্ট গুলো দেখে সে আর বুঝতে পারবে না যে আমি বাংলাদেশ থেকে করতেছি, তখন অ্যাপ্রুভাল চান্সটা অনেক বেশি থাকে। তো এই কারণে ভিপিএন ইউজ করা। আপনারা অলমোস্ট হয়তো বা ভিপিএন এর ইউজেস জানেন, বিশেষ করে গত বছর থেকে হয়তো বা সব মানুষ ভিপিএন এর ইউজেস মোটামুটি বুঝে গেছে, ইন্টারনেট যখন ঝামেলা ছিল। তো তারপরে আমি একটু বলি, সেটা হলো বিভিন্ন রকমের ভিপিএন আছে, পেইড আছে, ফ্রি আছে। বাট ফ্রিতে সব ভিপিএন এ সব রকমের সার্ভিস পাওয়া যায় না, কিছু কিছু তো ব্যান্ডউইথ লিমিট থাকে। এই কারণে আমরা এমন একটা ফ্রি ভিপিএন ইউজ করবো যেটা একটু স্লো, বাট এটাতে কোনো ব্যান্ডউইথ লিমিট নেই, ঠিক আছে? তো এটার নাম হলো ব্রাউসেক। তো এক্সটেনশনটা দেওয়ার জন্য 3 ডটে ক্লিক দিয়ে এক্সটেনশনস, ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এই ব্রাউসেক ভিপিএনটা দেবেন। এটাতে কোনো ব্যান্ডউইথ লিমিট নাই, সবসময় কানেক্ট রাখা যায়, আর একটু স্লো, এই তাছাড়া কিছু না। মানে আপনি যদি এটা কানেক্ট করে ইন্টারনেট ব্রাউজ করেন তাহলে একটু স্লো কাজ করবে, এই আর কি। ব্রাউসেক ভিপিএন এই যে, সেটা জাস্ট ক্রোম অ্যাড করে দিবেন, অ্যাড। আমি আবারও বলে দিচ্ছি, এখানে মেইল সাইন ইন করার কোনো প্রয়োজনীয়তা নাই।
তাহলে ব্রাউজ একটা দিলাম, এখানে আর একটা এক্সটেনশন দিব, তার নাম হচ্ছে বাল্ক ইউআরএল ওপেনার। ঠিক আছে, এটার নাম কি? বাল্ক ইউআরএল ওপেনার। ঠিক আছে, বাল্ক ইউআরএল ওপেনার। সো এখানে এন্টার দিলে আপনার অনেকগুলো দেখাবে, যেটা প্রথমে আসবে এটাই দিয়ে দিবেন। একটু ক্রোম। তো দুইটা আমার অ্যাড হয়ে গেল। এখন আমি কি করব, এই যে ফোল্ডার চিহ্ন আছে এখানে ক্লিক দিয়ে দুইটাই পিন করে দেবো যাতে উপরে থাকে। বাল্ক ইউআরএল ওপেনারটা আগে রাখবেন, কারণ এটা সবসময় ক্লিক করার দরকার পড়বে। আচ্ছা, এরপরে আমরা কি করব, ব্রাউজারে ক্লিক দেব, দিয়ে অ্যাকসেপ্ট স্টার্ট ভিপিএন, এখানে অন হয়ে গেছে। তো আমরা এখানে জাস্ট কি করব, নেদারল্যান্ড চেঞ্জ করে ইউনাইটেড স্টেট কানেক্ট করব। ঠিক আছে, এই যে ইউনাইটেড স্টেট। ঠিক আছে, তাহলে কিন্তু আমার এখন ইউএসএ তে কানেক্ট হয়ে গেছে এটা ভিপিএনটা। মানে এই ব্রাউজারটা এখন আমার ভিপিএন এর আন্ডারে, শুধুমাত্র এই ব্রাউজারটা। ক্লিয়ার? তো এখন আমরা এখানে যা কিছু করব সব ইউএস আইপি থেকেই কাউন্ট হবে। ওকে, তাহলে দেখেন আমরা গতদিন শিখছি হইলো কিভাবে সাইট সার্চ করে ব্লক কমেন্ট। তাহলে আমি একটু ফাইল একটা বের করি, এটা তো আপনার অন্য ব্রাউজারে থাকবে নিশ্চয়ই, যেখানে জিমেইল সাইন ইন করা আছে ওইটা ওপেন রাখবেন, রেখে ওইখান থেকে শীটটা ওপেন করে নেবেন জাস্ট। তো এখানে একটু আমি বের করে নিয়ে আসি, আমার শীট কোন জায়গায় আছে, এই মেইল আমার শিওর মনে নেই। এটা একটা ফাইল বের করি দেখি। মনে করেন এটা, তো আপনাদের এরকম তো কালেক্ট করে রাখছেন তাই না ইউআরএল গুলা। সো এখান থেকে ধরেন যে কয়টাতে আপনি করবেন, ধরেন 5টা বা 10টা, আমি 5টা নিলাম, তাহলে এই 5টা আমি সিলেক্ট করে কপি করলাম। ঠিক আছে, সিলেক্ট করে কপি। ক্লিয়ার? করে আমরা যে ব্রাউজারে ভিপিএন দাও ওই ব্রাউজারটা ওপেন করব, করে এখানে যে বাল্ক ইউআরএল ওপেনার আছে না, এটাতে ক্লিক দেবো, দিয়ে এর ভিতরে পেস্ট করব। ঠিক আছে, দিয়ে ওপেন অল দিলে প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাবে ওপেন হয়ে যাবে। মানে বাল্ক ইউআরএল ওপেনারের কাজ হলো আমি মাল্টিপল ইউআরএল কে একসাথে ওপেন করে দিতে পারবো, এক একটা কপি করে আনার আমার দরকার পড়বে না। ঠিক আছে, তাহলে দেখেন 5টায় আমি একসাথে ওপেন করে ফেললাম। গেল। এবার আমাদের কি কাজ, এখন দেখবেন কমেন্ট সেকশনে 3টা জিনিস আছে, একটা হলো নেম, একটা হলো ইমেল, আর একটা হলো ওয়েবসাইট। তো ওয়েবসাইট কি হবে, এটা ক্লায়েন্ট দেবে, আর তার পেজ কি, তার ওয়েবসাইট কিটা ক্লায়েন্ট দেবে, ওটা নিয়ে আমাদের হেডেক নাই, এটা ক্লায়েন্টের হেডেক। মানে তার কোন পেজের কাজ করা হবে বা কোন ওয়েবসাইটের কাজ করবে, তো ক্লায়েন্টের, এটা তো আমাদের না। তো আপাতত ওইটা নিয়ে আমাদের হেডেক নেই, ওইখানে যে কোনো একটা ওয়েবসাইট আপনি বসাতে পারেন। তো প্রথমত আমাদের ইয়ে হলো নেম আর ইমেল, এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। সো নেম আর ইমেল বের করার জন্য আমরা যে কাজটা করবো, একটা ওয়েবসাইটের সাহায্য নেব, যার নাম হচ্ছে ফেক নেম জেনারেটর। ঠিক আছে, জাস্ট সার্চ দিবেন ফেক নেম জেনারেটর, এটা সার্চ দিলে দেখবেন গুগলে ওর ওয়েবসাইটটা চলে আসবে, এই যে ফেক নেম জেনারেটর, জেনারেটর র্যান্ডম নেম। আচ্ছা, যেটা বললাম ভিপিএন কানেক্ট করলে কিন্তু সেই ব্রাউজারে ইন্টারনেট স্লো কাজ করবে, অধৈর্য হবেন না। ঠিক আছে, অনেক সময় আবার দেখা গেল যে রাউটার ফাউটার সব রিসেট রিসেট দিয়ে তার তো খুলে একাকার করে ফেলছে, ওটা কিন্তু না, এটা এমনি স্লো কাজ করবে ভিপিএন। তো এখন এখানে ফেক নেম জেনারেটরটা আসুক, ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। আরে ভাই আসো না, ওই যে ভেরিফাই হিউম্যান, না আমার ধৈর্য হারাই কেন, আমি তো ওই পেইড ভিপিএন করে আমি এত ধৈর্য করতে হয় না। ওইগুলোতে পিং টেস্ট দিয়ে যেটাতে ফাস্ট সেটা কানেক্ট করে দিলে একদম নরমাল ইন্টারনেটের মতো ইউজ করা যায়। এইটা একটু স্লো বেশি। এই সাইটটা এমনি একটু ঝামেলা। আচ্ছা, অন্য ব্রাউজারে ওপেন করি। ঠিক আছে, এটা অন্য ব্রাউজারে ওপেন করলেও হবে ফেক নেম জেনারেটর। হ্যাঁ,
জাস্ট আমার দরকার যে সাইটগুলোতে কমেন্ট করব ওইগুলো যেন আমার হচ্ছে ভিপিএন ব্রাউজার ওপেন থাকে। এখানে ওপেন করলাম, এখানেও তো একই কিছু। এদের ওই যে ক্যাপচা দেওয়া তো এই জন্য বেশি স্লো কাজ করে। ক্লাউড ফ্লেয়ার দেওয়া, এবার আসে। ওকে, এই যে আমাদের ওয়েবসাইটটা। তো এইখানে আপনার কাদের নাম দিবেন, জেন্ডার কি হবে, র্যান্ডম রাখতে পারেন। তাহলে যেটা হবে একবার ক্লিক দিলে ছেলেদের নাম আসবে, একবার ক্লিক দিলে মেয়েদের নাম আসবে। আর যদি মনে করেন শুধুমাত্র মেল সিলেক্ট করবেন বা ফিমেল সিলেক্ট করবেন সেটাও করা যায়। আচ্ছা, নেম সেট আমেরিকান, কান্ট্রি ইউনাইটেড স্টেট, এটাই থাকবে। তাহলে আমরা যতবার জেনারেট দেবো প্রত্যেকবার এক একটা নাম জেনারেট হবে। র্যান্ডম দেওয়া যেহেতু একবার ছেলে আর একবার ক্লিক দিলে মেয়ে, এইভাবে আসবে। তো আমার যে নামটা দরকার আমি নিলাম, ধরেন এই নামটা কপি করে। তো এখানে আমি বলি যতগুলা সাইটে কমেন্ট করব প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম ইউজ হবে। মানে একটা নাম দিয়ে সবগুলোতে করবো না, প্রত্যেকটাতে আলাদা আলাদা নাম ইউজ করবো। এটা হতে পারে কালে ভদ্রে দেবেন, সমস্যা নেই, কিন্তু আপনার যেহেতু অপশন আছে না দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমরা এখানে কপি করলাম, কপি করে নেমে বসা দিলাম। তো ফেক নেমে যেটা হবে যে প্রত্যেকবার একটা মিডল নেম ক্রিয়েট হয়, দেখবেন এই যে যতবার জেনারেট দেবেন এই মাঝখানে একটা নেম ক্রিয়েট হয়। হ্যাঁ, তো অনেক সময় দেখে বোঝা যায় যে এটা ফেক নেম দিয়ে জেনারেট করা। অনেকে বোঝে, কারণ অনেকে ফেক নেম জেনারেটর ইউজ করে, বারবার মিডল নেম ক্রিয়েট হয়। তো আপনারা এটা জাস্ট করবেন কি মিডল নেমটা উঠাই দেবেন, ফার্স্ট টাইম আর লাস্ট টাইম রাখবেন। ঠিক আছে, হ্যাঁ, মানে আমরা একটু বেশি সতর্ক থাকি। কাজ করতেছি যেহেতু আমার ব্যাকলিংকটা কাউন্ট হওয়া তো দরকার। কারণ কমেন্টটা যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আমার এই কাজের কোনো ভ্যালু থাকবে না। তো এই জন্য আমরা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, যেন একদম মনে হয় যে আমি লিগাল ওয়েতে কাজটা করতেছি। তো এরপরে আমরা জাস্ট এই নামটাই কপি করব, করে ইমেলে বসাবো। বসায় মাঝখানে স্পেস উঠাই দিয়ে ডট, আর এর শেষে দুই, এই 4 5 8 দিয়ে দিলেন @জিমেল। কারণ ইমেল তো আর ক্রিয়েট করা সম্ভব না, ইমেল আমরা এইভাবে ক্রিয়েট করে দেবো। আর ওই ওনারা আসলে ইমেল করে দেখে না যে কারো ইমেল করতেছি বা কেউ, অত সময় ওদের নাই। তো ইমেল একটা দেওয়ার দরকার, তাই দিয়ে দিলাম। আচ্ছা, আর ওয়েবসাইট যেটা বললাম এটা ক্লায়েন্ট দিবে। তা আপাতত আমি যে কোনো একটা বসাই দিই, ঠিক আছে, আপনারা আপাতত যে কোনো একটা বসায় কাজ করে দিবেন। তাহলে ওয়েবসাইটটা বসালাম, মানে আপাতত যে কোনো একটা। হ্যাঁ, সে যেই দিক, সে তার দিক, তার ক্লায়েন্টের হোক, যেটা দেবে সেটা বসাবেন। সে ব্লক কমেন্টিং এর কাজ যখন দেবে তখন সে জানবে তার কি দিতে হবে। ঠিক আছে, মনে করেন আপনি একটা জায়গায় গেছেন, কথার কথা খাবার খাইতে রেস্টুরেন্টে, তাহলে আপনি কি খাবেন এটা আপনি জানেন, বুঝতে পারছেন? এটা হলো ক্লায়েন্ট, ওটা এমনিই দেবে আপনার। ক্লিয়ার? তো এখন ধরেন এখানে তাহলে আমার নেম, ইমেল, ওয়েবসাইট তিনটাই গেল। গেল, তাহলে বোঝা গেল এই তিনটা কিভাবে আমরা বসাবো। বোঝা গেছে? নাম আর ইমেল আমরা খুব সুন্দরভাবে বসা দিলাম। ওয়েবসাইটটা ক্লায়েন্ট দিবে বা তার পেজ আমাকে ইউআরএল দিয়ে দিবে, আমি সেটাই বসাবো। ঠিক আছে, আর এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কমেন্ট। এখানে কি লিখবো? ঠিক আছে, তো এটা 2 4 বছর আগেও হেডেক ছিল মানুষের, যে নিজে লিখতে হবে, এ করতে হবে, ও করতে হবে। এখন আর লাগে না। আমরা যেরকম যখন কাজ করতাম 16 17 সাল ওই সময়ের দিকে, আমরা কি করতাম, কমেন্টের কিছু প্যাটার্ন বানায় রাখতাম। ওই যে আমরা হাই স্কুল লেভেলে পড়ছি না, প্যারাগ্রাফের একটা ইয়ে বানায় রাখতাম। হ্যাঁ, তো ওরকম কমেন্টের কিছু প্যাটার্ন বানায় রাখতাম, জাস্ট কপি করে এনে ওইখানে কিওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে মেরে দিতাম। তো এখন আর ওই ঝামেলা যাওয়ারও দরকার নেই। আমরা এখন অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারি। তো এটার জন্য আমরা কি করব, যে পেজে কমেন্ট করব ওর উপরে চলে যাবেন, একটু গেলে এর যে টাইটেলটা দেখতে পারবেন বা মেইন কিওয়ার্ডটা দেখতে পারবেন। এটা কপি করবেন, করে যাবেন হচ্ছে চ্যাট জিপিটিতে। ঠিক আছে, যায় জাস্ট এরে বলবেন রাইট এ কমেন্ট অ্যাবাউট, অ্যাবাউট জাস্ট ওই যেটা কপি করে নিয়ে আসলেন এটা পেস্ট করে দেবেন। এবার enter। ও সুন্দর একটা কমেন্ট লিখে দেবে, জাস্ট এটা কপি করে ফেলবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আগে আমাদের নিজেদের অনেক মাথা খাটানো লাগতো, এখন আর সেই জিনিস লাগে না। ওইটাই তো আমাদের স্মার্টনেস, তাই না? এখন
বিষয়টা হলো তাহলে আমরা যে কাজটা করলাম, এই যে টোটাল কাজটা হয়ে গেল, এখন সাবমিট দিলে আমাদের এটা কাজ শেষ। সাবমিট যদি দিয়ে দিই কাজ শেষ। না, কিছু সেভ টেভ করা লাগবে না। সাবমিট দিলে কাজ শেষ। এই হলো ব্লক কমেন্ট সাবমিশন। এইভাবে পরেরটা যেও একই সিস্টেম, এখানে আসবেন, এসে এর নেমটা নিয়ে আসবেন প্রথমে, ফেক নেমে যে আবার একটা নাম জেনারেট করবেন, করে সেই নামটা নেবেন, নিয়ে জাস্ট কপি করে এখানে বসায় দেবেন, ইমেলটা ওই নাম দিয়ে বানায় দেবেন, ওয়েবসাইটটা ক্লায়েন্ট যেটা দেবে সেটা। আর কমেন্ট কি করবেন, এই সাইটের উপরে যাবেন, গিয়ে এখান থেকে এর টাইটেলটা কপি করে জাস্ট আপনি চ্যাটজিপিটি দিয়ে বলবেন রাইট এ কমেন্ট অ্যাবাউট দিস, লিখে দেবে, কপি করে পেস্ট করে দেবে, খেলা শেষ। বুঝা গেল? ক্লিয়ার? সবচেয়ে সহজ কাজের ভিতরে একটা। এখানে চ্যালেঞ্জ শুধু সাইট সার্চে। এখন সাইট সার্চে এই মুহূর্তে চ্যালেঞ্জ নাও মনে হতে পারে, কিন্তু পরে যে চ্যালেঞ্জ মনে হতে পারে। কিরকম? ধরেন একটা প্রজেক্টের কাজ পাইছেন, বাট ওই প্রজেক্টটা চলতেছে মনে করেন 2-3 বছর। তো আপনি কাজ করার আগে কিন্তু আরো মানুষ কাজ করেছে ওই প্রজেক্টে। দেখা যাবে আপনার ব্লক কমেন্ট অলরেডি করা আছে এরকম 2-3 হাজারের শিট দিয়ে দিল, যে বললো যে এই 2-3 হাজার সাইটে কিন্তু আর করা যাবে না। কারণ যে সাইট গুলো থেকে একবার আমার ব্যাকলিংক নেওয়া যাবে, ওইখান থেকে দ্বিতীয়বার আর ব্যাকলিংক নেওয়ার প্রয়োজন নেই। তো যে 2-3 হাজারে করা আছে অলরেডি, সেই 2-3 হাজারে তো আর করতে পারবো না। তখন কিন্তু আমাদের কি করতে হবে, ওই 2-3 হাজার সাইট বাদে নতুন সাইট খুঁজতে হবে। তখন চ্যালেঞ্জ হয়, তখন প্রচুর খুঁজতে হয়। খুঁজবেন কি হবে না, কদিন শিখালাম না? হ্যাঁ, আচ্ছা, ওই ওই যে ওই ওই সবগুলোতে একটু মাথা খাটাতে হবে। হ্যাঁ, আপনি ওই কিওয়ার্ড গুলো দিয়ে চ্যাট জিপিটি থেকে বলতে পারেন যে এই বিষয়ে আরো কিছু কিওয়ার্ড সাজেশন দাও আমারে, তখন চ্যাট জিপিটি দেবে, তখন ওর ভ্যারিয়েশন বাড়াবেন, বানায় সার্চ দিবেন। এখন তো অনেক অপশন আছে। আর একটা অপশন হলো ওই যে সার্চ কোয়েরি দিছিলাম মনে আছে, প্রত্যেকটা কিওয়ার্ডের পিছনে সাপোজ আপনি যদি এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এর পিছনে একটা সার্চ কোয়েরি আমি ইউজ করলাম, ধরুন কমেন্ট লাভ দিলাম, হ্যাঁ, দিলাম, দিয়ে সার্চ করলেন, সাইট আসলো, বুঝছেন? এবার ধরেন আমি এখানে এটা চেঞ্জ করে দিলাম কথার কথা লিভ এ রিপ্লাই, এন্টার দেন, কি হবে, সাইট চেঞ্জ হচ্ছে দেখছেন খেয়াল করে? তার মানে কি, একই কিওয়ার্ডে আপনি যদি সার্চ করে আলাদা ইউজ করেন, রেজাল্ট ডিফারেন্ট হতে পারে। এবং আপনাদের একটা সার্চ করে দিয়েছিলাম আমি 10 কমেন্টস, মনে আছে? 10 কমেন্টস সার্চ করে দিয়েছিলাম না? সো এটা ইউজ করবেন। মনে করেন করে একবার সাইট খুঁজলেন, এবার এখানে কি হবে জানেন, 10 এর জায়গায় 9 করবেন, এরপর 8 করবেন, এরপর 7 করবেন, এরপর 6 করবেন, 5 করবেন, 4 করবেন, 3 করবেন, 2 করবেন, 1 করবেন, 10 এর উপরে যাবেন, 11, 12, 13, 14, 15, এভাবে যতভাবে আপনি ভ্যারিয়েশন করবেন একই কিওয়ার্ডে তত ডিফারেন্ট রেজাল্ট জেনারেট হবে। তো সার্চ কোয়েরি গুলোর কাজ শুধুমাত্র কিন্তু কমেন্ট বক্স না, ডিফারেন্ট সাইট জেনারেট করার জন্য সার্চ কোয়েরি গুলো প্রয়োজন পড়বে। বুঝতে পেরেছেন? আর কিওয়ার্ডের ভ্যারিয়েশন, এখন তো আগে আমাদের কি করতে হতো, অনেক সাইট ঘুটে ঘুটে ওদের কিওয়ার্ড কপি করে রাখতে হতো। আর এখন চ্যাট জিপিটি তে যে বলবেন যে সাজেস্ট মি সাম কিওয়ার্ড অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, কি সার্চ দেবেন ও ওই দিয়ে দেবে। বলবেন শুধু গিভ মোর গিভ মোর, ও দিতেই থাকবে 50-100 করে, ওই দিয়ে সার্চ দিলেই তো আর আসতে থাকবে। বুঝতে পারছেন? এভাবে করে আমরা সাইট চালাই। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা রিপোর্ট শিট বানাবো কিভাবে সেটা দেখে ফেলি, দেখে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তাহলে প্রত্যেকটা কাজের আমাদের রিপোর্ট শিট থাকবে, এই কাজও ব্যতিক্রম না। তো আমরা জাস্ট একটা গুগল শিট নিব, ওই যে যে সাইট খুঁজে এখন একটা শিটে রাখছেন না, ওই শিটটাই মডিফাই করলে হয়ে যাবে। তো আমরা একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিলাম, এখানে শিটের একটা টাইটেল দেবেন যে ব্লগ কমেন্টিং, ব্লগ কমেন্ট, ব্যাকলিংকস, শিট, এরপরে ফর দিয়ে এখানে ব্র্যাকেটে কোন ওয়েবসাইটের জন্য সেটা দিলেন, সাপোজ .com। বুঝা গেল বিষয়টা? তাহলে সেটার নাম চলে গেল। এখন আমরা প্রথমে এখানে 1 নাম্বার রোল 1 নাম্বার কলমে আমরা করবো হলো এখানে দিব ডেট,
এখানে দিব হলো ক্লায়েন্টস ইউআরএল, এখানে হবে হলো কমেন্ট। ঠিক আছে, তাহলে কি দিয়ে রাখলাম, ডেট, ক্লায়েন্টস ইউআরএল, সাবমিটেড ইউআরএল, ডোমেইন নেম, ইমেল, অ্যাপ্রুভাল স্ট্যাটাস, কমেন্ট। ছবি তোলা লাগবে না, আমি দিয়ে দিবান এই শীট আপনাদের গ্রুপে। ঠিক আছে, এখন দেখেন এইগুলো এখন আমরা একটু সাজাই ফেলি। ঠিক আছে, সাজাবো কিভাবে, এক নাম্বার রো সিলেক্ট করলাম, হ্যাঁ, করে এগুলো সব সেন্টার করলাম, বোল্ড করে দিলাম, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম, টেক্সটের একটা কালার দিয়ে দিলাম হোয়াইট, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে দেখেন মোটামুটি একটা কায়দা হলো। এরপর একটু ফন্ট সাইজ বাড়াই দিলাম, 12 করে দিলাম, তাহলে এই গেল ব্যাপার স্যাপার। তো এখন বাদ বাকি যে কলাম গুলো আছে সেগুলো ডিলিট করে দিই, কারণ এগুলো অপ্রয়োজনীয়। ঠিক আছে, সিলেক্ট করে ডিলিট। আচ্ছা, তাহলে গেল। এখন আমরা এখানে যে কাজটা করব, দেখেন স্ক্রল করলে ওইটা হারাই যাচ্ছে কিন্তু। এই কারণে আমরা এক নাম্বার ওটা ফ্রিজ করে দেবো, কারণ শীটে কাজ করতে করতে নিচে চলে গেলে তখন তো মনে থাকবে না যে কোন কলামে কি বসাবো, বারবার উপরে যে দেখে আসা লাগবে না। তো ওইটার জন্য না করা লাগে, এক নাম্বার রো সিলেক্ট করে ভিউ থেকে ফ্রিজ ওয়ান রো, তাহলে যেটা হলো এটা ফ্রিজ থাকবে, সবসময় উপরে থাকবে। ঠিক আছে, ওকে। এবার ডেট বসায়, আজকে ডেট কত ধরেন, 1 জুলাই 2025 গেল। এবার ক্লায়েন্টস ইউআরএল মানে ক্লায়েন্ট যে ইউআরএলটা আমাকে দেবে, মানে যেটার জন্য ব্যাকলিংক আমি করব, তো সেটা জাস্ট এখানে কপি করে বসাবেন। আপাতত আমি একটা বসাই, মনে করেন এটা দিচ্ছে ক্লায়েন্ট, এটা এখানে বসাবো। সাবমিটেড ইউআরএল হলো আপনি যে সাইটগুলো খুঁজবেন সেগুলো সব ওয়ান বাই ওয়ান এখানে বসবে। ঠিক আছে, বা যে ইউআরএল গুলোতে গিয়ে আপনি আপনি কমেন্ট সাবমিট করবেন, যেরকম এটাতে করতেছি না, তাহলে এইটার ইউআরএল এইটুকু কপি করবো। ঠিক আছে, এটা জাস্ট আমি এখানে বসাবো। আর ডোমেইনটা হলো সাবমিটেড ইউআরএল এর ডোমেইনটা কপি করে এই ডোমেইনে বসাবেন। ঠিক আছে, এখন ডোমেইন আলাদা করে বসাচ্ছি কেন, কারণ আছে। কারণ কি, এই সাইটের কাজ ধরেন আমি আজকে করতেছি, আগামী 1 বছর করা লাগতে পারে, এবং এসইওর কাজগুলো এমনই হয় যে লং টাইম ধরে চলতে থাকে। তো একটু আগে যেটা বললাম যে একটা সাইটে একবার ব্যাকলিংক করলে দ্বিতীয়বার করার প্রয়োজন নেই। ঠিক আছে, কারণ রেফারেন্স একবার হলেই যথেষ্ট। ধরেন আপনি আপনার সিভি নিয়ে আসলেন, বললেন যে ভাই আপনি একটা সই করে দেন, একটা রেফারেন্স লিখে দেন, তো আমি একটা সই করে দিলেই তো যথেষ্ট, কিন্তু 10টা করার দরকার না। ঠিক না? তো এখানেও একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক একবার নিলেই যথেষ্ট, দুইবার নেওয়ার দরকার পড়ে না। তো এখন ধরেন আমি সাইট সার্চ করতে করতে সেম ওয়েবসাইটের অন্য পেজও তো আসতে পারে, আমার তো মনে থাকবে না যে সাইট আমি আগে নিছি কিনা, মনে থাকবে? তো এখন আমরা যদি ডুপ্লিকেট ইউজ করি, ডুপ্লিকেট ফর্মুলা বলেন বা ডুপ্লিকেট ডিটেক্টর বলেন ইউজ করি, ইউআরএল এ কিন্তু ডুপ্লিকেট ধরতে পারবে না। কারণ কি জানেন, প্রত্যেকটা পেজের ইউআরএল আলাদা, কিন্তু ডোমেইনে কিন্তু ধরা যাবে, কারণ ডোমেইন সব আছে। একটা ডোমেইনের আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে, কিন্তু প্রত্যেকের ইউআরএল আলাদা, কিন্তু ডোমেইন তো সবার সেম। তো এখন এই জন্য আমরা কি করব, এই যে ডোমেইন এই ঘরে বসাবো, বসায় এই কলামে আমরা ডুপ্লিকেট ফর্মুলা বসাবো। ঠিক আছে, কিভাবে, যে কলামে বসাবো, ধরেন ডি কলাম, তাহলে ডি কলাম সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে আমরা চলে যাব, সিলেক্ট করার পরে ফরম্যাট, দেন চলে যাব হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। ঠিক আছে, এই যে এখানে ক্লিক দিয়ে আমরা এই ডায়লগ বক্স আসবে এই পাশে, এখানে ইজ নট এমটি থাকবে যেখানে, এখানে ক্লিক দিয়ে নিচে যাবেন, যে দেখবেন কাস্টম ফর্মুলা ইজ নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক দেবেন। দেওয়ার পরে দেখবেন এখানে বক্স আছে ভ্যালু আর ফর্মুলা। এখন ফর্মুলাটা আমরা নিয়ে আসবো গুগলে সার্চ করে, আমরা এখানে সার্চ করবো হলো গুগল শিট ডুপ্লিকেট ফর্মুলা। ঠিক আছে, গুগল শিট ডুপ্লিকেট ফর্মুলা সার্চ দিবেন, দিলে দেখবেন বিভিন্ন সাইট দেখাবে, বাট আপনারা যাবেন এই যে লাইফ ওয়্যার নামে একটা সাইট, এই যে হলুদ কালার, এর ভিতরে ঢুকবেন। ঠিক আছে, ঢুকে এইখানে একটু নিচে আসলে দেখবেন 5 নম্বরে ফর্মুলাটা দেওয়া আছে, যে 5 নম্বরে। তো এটা সিলেক্ট করার সময় একটু সতর্ক থাকবেন, কারণ কি, এই দেখেন এই ফর্মুলাটুকুই শুধু সিলেক্ট করব বা কপি করব, এই সিলেকশনের সময় দেখেন এখানে কিন্তু বাড়তি একটা অংশ এসে যাচ্ছে, যে স্পেস, দেখছেন? বাট আমরা এই স্পেসটুকু যদি কপি করি,
তাহলে যেটা ফর্মুলা কাজ করবে না। তো যেটুকু করবেন ফর্মুলা যেটুকু শুধুমাত্র সেটুকুই সিলেক্ট করবেন এইভাবে, বাড়তি কোনো অংশ যেন সিলেক্ট না হয় খেয়াল রাখবেন। আচ্ছা, সিলেক্ট করে কপি। এবার আমরা এখানে শিটে গিয়ে এই ঘরে বসা দিব ফর্মুলাটা, বসালাম। আচ্ছা, এইবার দেখেন এই জায়গায় এ আছে না, ফর্মুলা বসাচ্ছি কোন কলামে? ডি তে। যে কলামে বসাবো সেই কলামের অ্যাড্রেস দিয়ে এগুলো সব রিপ্লেস করবো, মানে এ যেখানে যেখানে আছে সেখানে সব ডি হবে। বুঝা গেল? সব ডি। আচ্ছা, এরপরে আমরা এখানে কালারটা যেটা আছে দেখেন, এটা একটা ইয়ে টাইপের কালার আমরা দিয়ে দেবো রেড, যাতে চোখে বাঁধে। দিয়ে ডান দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ফর্মুলা বসানো শেষ। ক্রসে ক্লিক দিলে কাজ শেষ। এইবার ধরেন কোনো এক সময় কাজ করতে করতে এই ডোমেইন আপনি আবার এসে এখানে বসালেন, মনে করেন এই এই একই ডোমেইনের অন্য কোনো পেজ হয়তো বা আপনি পাইছেন, তো ওর ডোমেইন যখনই আপনি এখানে বসাবেন তখন এটা লাল হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে এই ওয়েবসাইটের পেজ অলরেডি আমার নেওয়া আছে, তাহলে আমার আর নেওয়ার দরকার নেই। বুঝা গেল? তাহলে এই হলো ডুপ্লিকেট ফর্মুলার কাজ। একটু গোছাই করলে পরে দেখবেন কাজ অনেক বেশি সহজ হয়ে যায়, আর বেশি মাথা ঘামানো লাগে না। আর শীট যদি এভাবে বানান, তাহলে যে ক্লায়েন্টকে সাবমিট করবেন ক্লায়েন্ট দেখলেও স্যাটিসফাইড থাকবে। কাজ একটা কাজ করা আর গুছাই করার ভিতরে পার্থক্য আছে। যে কোনো কাজ একটু গুছাই করতে হয়, তাই না? দেখবেন অনেকে অনেক কাজ ভালো পারে কিন্তু সবাই তার কাজ পছন্দ করে না, কারণ সে গুছালো না। ঠিক আছে, তো আমরা গুছাই কাজ করব। যে ফাইল পত্র পাঠাবো ক্লায়েন্ট যেন দেখে খুশি থাকে যে না, কাজ গুছাই করছে, যতটুকু করছে গুছানো। আচ্ছা, এরপরে নেম ইমেল আমরা যেগুলো ইউজ করছি সেগুলাই এখানে আনবো। এই যে নেম এটা। তো একটা ব্রাউজার থেকে আরেকটা ব্রাউজারে যখন সুইচ করবেন, এই যে দেখেন আমরা শীট তো যেখানে মেইল আছে ওইখানেই বানাবো, আর কমেন্ট করতেছি কোথায়? আলাদা একটা ব্রাউজারে যেখানে মেইল নাই। তো বারবার সুইচ করতে হবে, এই জন্য আপনি ইউজ করবেন অল্টার আর ট্যাব। অল্টার চেপে ধরে ট্যাব প্রেস করলে দেখবেন ওই ব্রাউজার ওপেন হয়েছে, আবার অল্টার চেপে ধরে ট্যাব প্রেস করলে দেখবেন এই ব্রাউজার ওপেন হয়েছে। কিবোর্ড শর্টকাট এটা। ঠিক আছে, দুইটা ব্রাউজার যখন কাজ করবেন দুইটা ব্রাউজার ওপেন থাকবে, একটা থেকে আরেকটা শিফট করার জন্য অল্টার ট্যাব, অল্টার ট্যাব। ক্লিয়ার? বারবার তাইলে ক্লিক করে বের করা করি দরকার পড়বে না, মানে এক চাপেই দেখবেন চলে আসবে এই যে। তাহলে কাজ অনেক ফাস্ট করা যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার ইমেল নিয়ে আসবো। তাহলে ইমেলটা কপি করব, বসালাম। এরপরে অ্যাপ্রুভাল স্ট্যাটাসটাতে আসতেছি, কন্টেন্ট এই কমেন্টটাও কপি করে এনে কমেন্টের ঘরে বসাবো। এই যে কমেন্টের ঘরে বসা দিলাম, একটু বড় করে দিতে পারে। আচ্ছা, এবার অ্যাপ্রুভাল স্ট্যাটাস, এখানে একটা ড্রপ ডাউন বানাবো আমরা কিভাবে। এখানে রাইট বাটনে ক্লিক করব, করার পরে একটু নিচে আসবো, এখানে আসলে দেখবেন ড্রপ ডাউন আছে, যে ড্রপ ডাউনে ক্লিক। এখানে অপশন দুইটা আরো বানাইতে পারেন চাইলে, যে অ্যাড অ্যানাদার আইটেম করে। একটা অপশন রাখবো আমরা অ্যাপ্রুভড, আর একটা রাখবো হলো আন্ডার মডারেশন। ডান। ঠিক আছে, দুইটা অপশনই থাকবে আমাদের। আপনি যদি আলাদা বানাতে চান তাহলে অ্যাড অ্যানাদার আইটেম করে আরো বানাতে পারেন। ডান। বাস। তাহলে দেখেন ড্রপ ডাউন তৈরি হয়ে গেছে। এবার এই ঘরটা সিলেক্ট করে এই যে এই কোনায় দেখেন মাউস পয়েন্টার নিলে প্লাস চিহ্ন আসে, দেখছেন? এই প্লাস চিহ্ন আসলে পরে ধরে টান দেবেন নিচের দিকে, তাহলে প্রত্যেকটা ঘরে বসে যাবে। ঠিক আছে, যে প্লাস চিহ্ন যখন আসবে এখানে মাউস ধরে চাপ দিয়ে টান দিলে প্রত্যেকটা ঘরে বসে যাবে। এরপরে আমরা এখানে দেখেন এই যে সিলেক্ট করতে পারবেন যে এটা অ্যাপ্রুভড নাকি আন্ডার মডারেশন। এখন অ্যাপ্রুভড বা আন্ডার মডারেশন কি জিনিস? এই যে কমেন্ট যখন আমরা সাবমিট করবো, এখন দেখেন এই যে সাবমিট করে দিলাম, এটা কি বলতেছে, হয়তো বা কোনো এই সাইটে হয়তো বা কোনো কারণে কমেন্ট বন্ধ রাখতে পারে, অনেক সময় অনেক ঝামেলা হয়। তো আমরা এই সাইটে করে দেখি, এটাই করি। নাম ধারণা বুঝে গেল। বসালাম পোস্ট কমেন্ট। এই কমেন্ট করার পরে আরে কি দেখাচ্ছে, একটা ইরর হয়েছে না?
যা থাকে থাক আপাতত, আমরা জাস্ট দেখার জন্য করতেছি। এই দেখেন কমেন্টটা করলাম না, এই কমেন্টটা করার সাথে সাথে কিন্তু এটা অ্যাপ্রুভ হয় না, এটা যায় মডারেশনে, ঠিক আছে? মানে এটা অ্যাপ্রুভালের জন্য ওয়েটিং এ থাকে। দেখেন এখন কিন্তু ভিজিবল না, অনেক জায়গায় লিখে দেবে যে ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন বা ইউর কমেন্ট ইজ আন্ডার রিভিউ, এরকম লিখে দেয়, বা কোনো জায়গায় কিছু লেখে না, হারায় যায়। তো তার মনে হলো ওটা মডারেশনে আছে। অ্যাপ্রুভ হলে তখন এখানে শো করবে এই যে বাদবাকি কমেন্ট গুলার মতো। তো আমরা কি করব, যখন কমেন্ট গুলা করবো ম্যাক্সিমাম সব আন্ডার মডারেশনে যাবে। তো আমরা ধরেন একটা কাজ করার পরে, কথার কথা আজকে 10টা সাইটে আমরা কমেন্ট করলাম, আগামীকালকে কি করব, ওই 10টা ওপেন করে দেখবো আর কি, যে আমার কোনটা কোনটা কমেন্ট অ্যাপ্রুভ হয়েছে। কারণ কি নাম দিয়ে কোন কমেন্ট করছেন এটা তো আপনি দেখলেই বুঝতে পারবেন। তো যেগুলো দেখবেন অ্যাপ্রুভ হয়েছে সেগুলো সব ওয়ান বাই ওয়ান এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। বুঝা গেল বিষয়টা? মানে আমরা ম্যানুয়ালি অ্যাপ্রুভড ব্লক কমেন্টের কাজ করব, তো সেখানে অ্যাপ্রুভালটা পরে হয়, একদিন 2 দিন 3 দিন, অনেক ক্ষেত্রে সপ্তাহ লাগে, অনেক ক্ষেত্রে মাসও লাগে। দেখা যায় যে ক্লায়েন্ট ব্লক কমেন্ট করতে বলছে হয়তো বা 10টা, আমরা করব 15টা বা 17টা, তাহলে দেখা যাবে দ্রুত 10টা অ্যাপ্রুভ হয়ে গেছে। বুঝতে পারছেন? মানে একটু বাড়াই করে রাখবো, কারণ সব সাইট আবার অ্যাপ্রুভ হয়ও না, অনেকে রিজেক্ট করে দেয়, অনেকে দেখে না। সো এটা হইতে পারে, এই কারণে আমরা 5টার সাথে একটু বাড়াই করলে পরে ওই চান্সটা থাকে না। ঠিক আছে, ম্যাক্সিমাম তখন অ্যাপ্রুভ হয়েছে। তাহলে এই হলো মোটামুটি ব্লক কমেন্ট। এইটুকু যদি পারেন তাহলে ব্লক কমেন্ট কাজ পারবেন। এবং এটার প্রাইসিং হয় হচ্ছে একটা ব্লক কমেন্টে আপনার মোটামুটি 50 সেন্ট থেকে $3 পর্যন্ত প্রাইসিং থাকে ম্যানুয়ালি অ্যাপ্রুভ ব্লক কমেন্ট। মানে একটা ব্লক কমেন্ট ব্যাকলিংকে মিনিমাম 50 সেন্ট থেকে $3 পর্যন্ত এটা রেট থাকে। বলতেও পারে, না বলতে পারে, এটা আপনার ডিসিশন নিতে হবে। ঠিক আছে, গত গতদিন তো বুঝাইছি যে ব্যাকলিং হিসাব হবে কিভাবে, মনে আছে না? তাহলে ক্লিয়ার? তাহলে এই শীটটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিই। আমি ভিউইং অ্যাক্সেস দিচ্ছি, ডাউনলোড করে আপলোড করতে পারেন, অথবা এর আদলে নিজেরা একটা তৈরি করতে পারেন। আমার পরামর্শ থাকবে দেখে দেখে নিজেরাই একটা সেম কাইন্ড অফ শীট তৈরি করবেন। তাহলে কি হবে, পরবর্তীতে যে কোনো শীট নিজে বানাতে পারবেন। হ্যাঁ, চেষ্টা করলে কোনো কিছুই possible। অর্জন আপনাদের ফেসবুকও দিন দিন বিরক্তিকর হয়ে যাচ্ছে, এত স্লো কাজ করে, এত ইয়ে।